আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সমসাময়িক রাজনীতির এক গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো খালি চোখে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরের রাজনীতিটা আসলে অত্যন্ত জটিল এবং একই সাথে সুদূরপ্রসারী। আলোচনার শুরুতেই একটি ছোট্ট কিন্তু প্রচণ্ড তাৎপর্যপূর্ণ ঘটনার কথা আপনাদেরকে সবার আগে মনে করিয়ে দিতে চাই। দেখুন, গতকাল অর্থাৎ ৮ মার্চ সকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার বাসভবন থেকে সপ্তাহের প্রথম কার্যদিবসের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, তখন তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মুচকি হেসে একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, চলেন যুদ্ধে যাই। কথাটি মাত্র ৩ শব্দের, কিন্তু এই ৩টি শব্দ শোনার পর সেখানে উপস্থিত কর্মকর্তারা রীতিমতো হতচকিত হয়ে পড়েছিলেন। প্রশ্ন আসতেই পারে, প্রধানমন্ত্রী হঠাৎ কিসের যুদ্ধের কথা বলছেন? তিনি তো আর আক্ষরিক অর্থে কোনো অস্ত্রের ঝনঝনানি কিংবা সীমান্তের লড়াইয়ের কথা কোনোভাবেই বলেননি, তাই না? আসলে তিনি বুঝিয়েছেন দেশ পরিচালনার সেই নির্মম ও কঠিন সংগ্রামের কথা, যে সংগ্রাম এই মুহূর্তে একটি সত্যিকারের যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম নয়। দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকার হিসাবে ক্ষমতায় এসে বিএনপি আসলে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যাকে আমরা এক কথায় বলতে পারি বিশাল অগ্নিপরীক্ষা। এখন সুপ্রিয় দর্শক, আমাদেরকে একটু গভীরভাবে তলিয়ে দেখতে হবে যে সরকার গঠনের মাত্র কয়েক সপ্তাহের মাথায় কেন একজন প্রধানমন্ত্রীকে তার দৈনন্দিন কাজকে যুদ্ধ বলে প্রকৃতপক্ষে আখ্যায়িত করতে হলো। কারণটা কিন্তু আমাদের সবার চোখের সামনেই জ্বলজ্বল করছে। একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে, ঠিক তেমনি এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক এক বিশাল সংকট। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খবর রাখছেন, মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যকার যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশের পেট্রোল পাম্পগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এবং একটা বড় ধরনের আতঙ্ক পরিস্থিতি তৈরি হয়েছে। এই জ্বালানি সংকটের কারণে জিনিসপত্রের দাম যদি আবার নতুন করে বাড়তে শুরু করে, তবে কি হবে? তবে সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠবে তা নিশ্চয়ই আলাদা করে আসলে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আর ঠিক এই ভয়ঙ্কর অর্থনৈতিক খাদের কিনারায় দাঁড়িয়ে দেশ পরিচালনা করাটা যে কোনো সরকারের জন্যই এক অসম যুদ্ধ। তারেক রহমানের ওই একটি বাক্য মূলত সেই চরম বাস্তবতারই আমি মনে করি একটি অমোঘ স্বীকারোক্তি। আর ঠিক এই জায়গাতেই চলে আসে বিএনপির বর্ষিয়ান নেতা এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাম্প্রতিক সেই বিস্ফোরক মন্তব্যটি। তিনি কিন্তু খুব স্পষ্ট এবং কড়া ভাষায় একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা যেন সাবধান হয়ে যান। তিনি আরো যোগ করেছেন, ক্ষমতা এত সহজ নয় এবং সরকার পতনের চেষ্টা হলে যারা ক্ষমতায় আসবেন তারাও টিকতে পারবেন না। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, একটি দল মাত্র তো কিছুদিন হলো দীর্ঘ 15-16 বছরের চরম তৈরি পরিস্থিতি পার করে তারপর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 17 মাসের একটি জটিল অধ্যায় পেরিয়ে জনগণের ভোটে মাত্র ক্ষমতায় বসেছে। ঠিকমতো তারা সংসদে গুছিয়ে বসতেই পারেনি, প্রশাসনকে নিজেদের মতো করে সাজাতেই পারেনি। এরই মধ্যে মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কেন হঠাৎ করে সরকার পতনের মতো একটি ভারী এবং শঙ্কার শব্দ উচ্চারণ করতে হচ্ছে বা উচ্চারণ করলেন? বিএনপি আসলে এখানে কিসের ভয় পাচ্ছে? ভয়টা কিন্তু একেবারেই অমূলক বা কাল্পনিক নয়।
রাজনীতিতে যারা পোড় খাওয়া মানুষ, তারা বাতাসের গতিবিধি দেখেই কিন্তু বুঝতে পারেন জ্বর আসছে কি না। বিএনপি ক্ষমতায় এলেও তারা খুব ভালো করেই জানে যে বিগত ১.৫ দশকের বেশি সময়ে শাসন আমলে তৈরি হওয়া বিশাল এক সুবিধাভোগী গোষ্ঠী এবং সেই পুরনো ব্যবস্থার অনেক শেকড় এখনো কিন্তু রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। এই অদৃশ্য শক্তি বা গুপ্ত দলগুলো কিন্তু কোনোভাবে বসেনি। তারা তলে তলে সংগঠিত হচ্ছে এবং তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে এই নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দেশের সাধারণ মানুষ যারা অনেক বুক ভরা আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের প্রত্যাশার পারদ এখন কিন্তু আকাশচুম্বী। মানুষ চাইছে রাতারাতি সব ঠিক হয়ে যাক, জিনিসপত্রের দাম কমে যাক, সবখানে শান্তি ফিরে আসুক। কিন্তু বাস্তবতা হলো রাতারাতি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় এই ধ্বংসযুদ্ধ থেকে দেশকে টেনে তোলা সম্ভব নয়। আর এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে চাইছে ষড়যন্ত্রকারীরা, এবং তারা চাইছে সাধারণ মানুষের এই আকাশচুম্বী প্রত্যাশা যখন বাস্তবতার ধাক্কায় হুচুট খাবে, যখন মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হবে, ঠিক সেই মুহূর্তটিকে একটু সূক্ষ্ম বা মেটিকুলাস ডিজাইন প্রয়োগ করে দেশে অরাজকতা তৈরি করতে। মির্জা আব্বাস মূলত সেই আগাম বিপদের আঁচ পেয়ে দলের নেতা কর্মী থেকে শুরু করে দেশবাসীকে সতর্ক করতে চেয়েছেন। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন, গায়ে পড়ে কেউ যেন উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা না করেন। এই কথাগুলো তিনি আসলে কার উদ্দেশ্যে বলেছেন? বিগত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত, এনসিপি, সংবিধান এবং অন্যান্য বেশ কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে বিএনপিকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিল। এমনকি এও শোনা গেছে যে যদি জুলাই সনদ যেটি রয়েছে সেটি যদি সংবিধানে পাশ না হয় বা সংবিধান থেকে কোনোভাবে সংসদে পাশ না হয় এবং সংসদ থেকে বাতিল করে দেওয়া হয়, তাহলে তারা পুনরায় আরেকটি গণ অভ্যুত্থান ঘটাবে, আরেকটি ৫ আগস্ট ঘটাবে, এমনকি তারা তার জন্য প্রস্তুত থাকার কথা বলেছে। মূলত মির্জা আব্বাস আগাম হুঁশিয়ারি সেই জিনিসগুলোর আরেকটি হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এখন একটি অত্যন্ত স্বাভাবিক এবং প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে, আর তা হলো এই যে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, আওয়ামী লীগ কি সেই সুযোগটি কোনোভাবে নেবে বা কাজে লাগানোর চেষ্টা করবে? দৃশ্যপট কিন্তু আমাদের সেই দিকেই জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই খেয়াল করেছেন ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে আওয়ামী লীগ একেবারেই আত্মগোপনে চলে গিয়েছিল, যাদের প্রথম সারির অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক এমপি দেশ ছেড়েছিলেন, তারা কিন্তু এখন আবারও ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে খোদ সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং চিফ প্রসিকিউটর তাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জোর গলায় বলছেন, ঠিক সেই সময়ে শেখ হাসিনা একটি অডিও বার্তায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন যে তিনি কোনোভাবেই মৃত্যুদণ্ডকে ভয় পান না। শুধু তাই নয়, তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পরিষ্কার একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি বলেছেন তিনি খুব শিগগিরই নাকি দেশে ফিরবেন। এখানেই শেষ নয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা রীতিমতো শপথ নিয়েছেন তারা তাদের নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত ঘরে ফিরবেন না এবং প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। দেখুন, আওয়ামী লীগের এই যে বর্তমান সাংগঠনিক একটি সক্রিয়তা এবং নেতাদের দেশে ফেরার যে একটি মরিয়া চেষ্টা, এর পেছনে রাজনীতিটা একটু তলিয়ে দেখা আমি মনে করি বর্তমান সময়ের বা বর্তমান প্রেক্ষাপটের দরকার। তারা আসলে কি চাইছে, তাদের কৌশলটা কি? দেখুন, শেখ হাসিনা তার অডিও বার্তায় বলেছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশকে পিছিয়ে দিয়েছে সেটা মানুষ বুঝেছে বা দেখেছে।
আর এখন নতুন বিএনপির সরকার ক্ষমতায় এসেছে, মানুষ তাদেরটাও দেখুক। এর মানে হলো আওয়ামী লীগ এখন একটি অপেক্ষার নীতি বা ওয়েটিং গেমে রয়েছে। তারা চাইছে এই যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তেলের সংকট, মুদ্রাস্ফীতির চাপ, এই সব কিছুর জাতাকলে পড়ে বিএনপির নতুন সরকার হাবুডুবু খাক। সাধারণ মানুষ যখন নিত্যদিনের জীবনযাপনে হাঁপিয়ে উঠবে, তখন তারা দেখবে যে সরকার পরিবর্তন হয়েও তাদের ভাগ্যের খুব একটা কিন্তু দৃশ্যমান পরিবর্তন হচ্ছে না। তখন মানুষের মনে কিন্তু একটা স্বাভাবিক ক্ষোভ কিংবা বর্তমান সরকারের প্রতি একটা রুষানল তৈরি হবে। আর ঠিক সেই মোহভঙ্গের সময়টাকেই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা তখন মানুষের কাছে গিয়ে বলার চেষ্টা করবে যে দেখুন, আমাদের আমলেই তো আপনারা আসলে ভালো ছিলেন। অর্থাৎ নিজেদের ভুলগুলো আড়াল করে বর্তমান সরকারের বাধ্যবাধকতা এবং বৈষয়িক সংকটের দায়ভার পুরোটা কিন্তু বিএনপির কাঁধে চাপিয়ে দিয়ে তারা একটি রাজনৈতিক ফায়দা লুটার ছক করছেন। তাহলে কি সত্যি বিএনপির পতন ঘটতে চলেছে, অথবা এই মেয়াদে টিকে থাকাটা বিএনপির জন্য মারাত্মক মুশকিল হয়ে দাঁড়াবে? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বলি, তবে বলতে হয় যে আগামী দিনগুলো বিএনপির জন্য আক্ষরিক করতেই এক চরম অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ। তাদের টিকে থাকাটা আমি মনে করি অসম্ভব কিছু নয়, কিন্তু কাজটা হবে ভীষণ কঠিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আসলে কঠিন হবে? কারণ এতদিন বিএনপি ছিল রাজপথের বিরোধী দল, তাদের কাজ ছিল প্রতিবাদ করা, দাবি আদায় করা। কিন্তু এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এখন আর শুধু কথার ফুলচুরি দিয়ে মানুষের পেট ভরবে না, এখন মানুষকে ফলাফল দেখাতে হবে। অর্থনৈতিক স্থিতিশীল রাখার যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা করার মতো যথেষ্ট দক্ষ জনবল এবং কৌশল তাদের হাতে আছে কিনা, সেটাই কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন সুপ্রিয় দর্শক, বিশ্ববাজারের তেলের দাম বাড়লে দেশের ভেতরে সেটার যে চেইন রিয়াকশন হয়, তা সামাল দেয়া যে কোনো সরকারের জন্যই কিন্তু এক বিশাল মাথা ব্যথার কারণ বলে আমি মনে করি। তার উপর যদি প্রশাসনে অসহযোগিতা থাকে, যদি পদে পদে অদৃশ্য বাধা আসে, তবে সেই পরিস্থিতি সামাল দেওয়াটা সত্যিই কিন্তু হিমালয় পাড়ি দেওয়ার মতোই একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আবার এখানে বর্তমান জামাত এবং এনসিপির বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন। সংবিধান, 12 তারিখের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতি ইস্যু এবং জুলাই জাতীয় সনদ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বিএনপিকে বেশ ঢালাওভাবে হুমকি দিচ্ছে। এগুলো কি শুধুমাত্র হুমকি বিএনপিকে ভয় দেখানোর জন্য? বিএনপি যদি দক্ষতার সাথে এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, যদি দলের ভেতরের অভ্যন্তরীণ কুন্দল তাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, অথবা ক্ষমতার দম্ভে তারা যদি সাধারণ মানুষের পালস বুঝতে ভুল করে, তবে কিন্তু তাদের জন্য বিপদ একেবারে শিওরে এসে কড়া নাড়ছে। মির্জা আব্বাসের কথায় সেই বিপদেরই প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। সরকার গঠন করেই তারা বুঝতে পারছে যে ক্ষমতার মসনদ আসলে কতটা কাঁটাযুক্ত এবং চ্যালেঞ্জিং। তবে এর উল্টো পিঠও কিন্তু আছে। তারেক রহমান যেভাবে তার প্রতিদিনের কাজকে যুদ্ধ হিসেবে ঘোষণা করে সর্বাত্মক মনোযোগ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা যদি দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের মধ্যে সঞ্চারিত হয়, তারা যদি সত্যি ৭১-এর মতো ঐক্যবদ্ধ হয়ে এই অর্থনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে, তবে কিন্তু তারা এই সংকট পার হয়ে যেতে পারবে। তাদের মূল শক্তি এখন জনগণের সমর্থন। এই সমর্থনকে পুঁজি করে তাদের খুব ধীরে সুস্থে এবং মেপে মেপে পা ফেলতে হবে। কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত বা উস্কানিতে পা দেয়া তাদের জন্য আমি মনে করি বর্তমান সময়ে আত্মঘাতী হতে পারে। দেখুন সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি একে অপরের সাথে একই সুতোয় গাঁথা। অর্থাৎ এক্ষেত্রে একটি সুতাতে বা একটি অংশে যদি টান পড়ে, তাহলে সম্পূর্ণ সুতোটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং সেই বর্তমান সুতোটি হচ্ছে বিএনপি বা বিএনপির সরকার। একদিকে নানা ধরনের ইস্যু নিয়ে জামাত বা এনসিপি তাদের যে জোট রয়েছে সেই জোটের বিভিন্ন ধরনের হুঁশিয়ারি, গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি থেকে শুরু করে আরেকটি 5 আগস্ট ঘটনার হুঁশিয়ারি। অন্যদিকে মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ নেতার আগাম ইঙ্গিত। অপরদিকে আওয়ামী লীগ, যেটি বর্তমান সময়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রয়েছে, তাদের একটি নির্দিষ্ট এজেন্ডা রয়েছে বর্তমান বিএনপি সরকারের কাছ থেকে, অথবা তাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে বর্তমান বিএনপি সরকারের কাছ থেকে। এখন সেটি যদি তারা না পায় তাহলে তারাও কিন্তু কোনোভাবে আসলে থেমে থাকবে না। আবার এই যে দেখুন 7ই মার্চ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্মসূচিতে বাধা প্রদান করত, ঠিক একইভাবে বিএনপির সরকার এসেও কিন্তু তাদের 7ই মার্চে তাদের দলীয় প্রোগ্রাম বা যে ভাষণ নিয়ে ঐতিহাসিক স্বীকৃতি রয়েছে সেই ভাষণ পালনে বাধা দিয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গকে আটক করেছে। এটা কিন্তু আওয়ামী লীগের অন্তরে একটি ক্ষতর সৃষ্টি করেছে। অভ্যন্তরীণ বা অলিখিত কিংবা পর্দার আড়ালে যতই সমঝোতার কথা বলুন না কেন, যখন রাজনীতিতে সেই অলিখিত সমাধানের চেয়ে ক্ষতর পরিমাণ বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই ক্ষত থেকে সংক্রমণের তৈরি হয়। এখন সেই সংক্রমণ যে আওয়ামী লীগকে আসলে উচ্ছৃঙ্খল করে তুলবে না, এটি কিন্তু কোনোভাবে বলা যায় না। তবে আওয়ামী লীগের প্রসঙ্গটা এখানে না হয় একটু পিছিয়ে রাখলাম, কারণ রাজনৈতিকভাবে তারা এখন পর্যন্ত নিষিদ্ধ রয়েছে, তারা মাঠে বের হলেই গ্রেফতার হবে, এটা নিশ্চিত। তবে এই যে বিএনপি জামাত জোট, তাদের থেকে যে হুঁশিয়ারিগুলো আসছে, এগুলো কিন্তু কোনোভাবে বিএনপি পাশ কাটিয়ে দিতে পারবে না, তাদেরকে এগুলো মোকাবেলা করতে হবে। এখন এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলো এবং অর্থনৈতিক চাপ, বৈষয়িক চাপ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির এই সকল বিষয়বস্তু মোকাবেলা করা, দেশকে পরিচালনা করা, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বর্তমান সময়ে তারেক রহমান সাহেব কিংবা বিএনপি সরকারের উপর একটি পাহাড় সম চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। এবং যখনই দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হবে, বলছি না যে শুরু হবে, তবে বর্তমান মাঠের যে পরিস্থিতি, যেভাবে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিংবা বিএনপি পতন পর্যন্ত চলে গেছে, যেটি সরকার গঠন করলো হাতে গোনা মাত্র সপ্তাহখানেক হবে, সেই সরকার এখন আবার পতনের কথা বলছে, তখন অবশ্যই ধরে নিতে হবে যে পর্দার অন্তরালে এমন কিছু চলছে বা এমন কিছু ঘটছে যেটি হয়তোবা আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তিতে আবারও ফিরে যেতে পারি। এখন এখানে বলতে পারেন যে মধ্যবর্তী নির্বাচন আদৌ সম্ভব কিনা। দেখুন, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি রাজনীতিতে আসলে চ্যাপ্টার ক্লোজ কিংবা হতে পারে না এরকম কোনো বিষয় নয়। রাজনীতির মোড় ঘোরানোর জন্য একটি মাত্র অগ্নিস্ফুলিঙ্গ যথেষ্ট, এবং যদি দেশে আন্দোলন দানা বাঁধে তাহলে সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে আগ্নেয়গিরির সূত্রপাত কিন্তু হয়ে যেতে পারে, এবং এটা থেকে মির্জা আব্বাসের যে কথা সেটি হয়তো বা বাস্তবে রূপ নিয়ে নিতে পারে, এবং সেখানেই কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট জড়িয়ে আছে। তারাও কিন্তু তখন তাদের যে ক্ষত রয়েছে সেই ক্ষতগুলো থেকে সংক্রমিত হয়ে মাঠে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। তবে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সেই রাস্তায় যায়নি বা যেতেও আমরা দেখিনি। শেখ হাসিনার সাম্প্রতিক কথাবার্তা, আওয়ামী লীগের সাংগঠনিক সাম্প্রতিক কথাবার্তা, সব কিছু থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে একটি অলিখিত সমঝোতার মধ্যে তারা আছে, বা লিখিত হোক, অলিখিত হোক কিংবা ব্যক্তিগত হোক, একটি সমঝোতার মধ্যে আছে যে তারা বিএনপিকে দেশ পরিচালনা করতে দিবে, বিএনপিকে কোনোভাবে তারা বিরক্ত করবে না। সুতরাং এখানে আওয়ামী লীগ আসলে ওয়েট অ্যান্ড সি পলিসি অ্যাপ্লাই করছে, এবং তারা সেই ওয়েট অ্যান্ড সি পলিসি কার জন্য অ্যাপ্লাই করছে? শুধুমাত্র জনগণের জন্য। জনগণ যখন এটি দেখবে তখনই জনগণ তাদের রায়বদ্ধতা শুরু করবে, আর এটাই বর্তমান সময়ে আওয়ামী লীগ চাচ্ছে তাদের প্রধান পুঁজি হিসেবে কাজে লাগাতে। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে সুপ্রিয় দর্শক। পরিশেষে একটা কথাই বলা যায়, বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে এক অভূতপূর্ব এবং জটিল বাক্যে এসে দাঁড়িয়েছে। একদিকে নতুন সরকারের বুক ভরা আশা এবং একই সঙ্গে পদে পদে হুচট খাওয়ার ভয়, অন্যদিকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য পুরনো শক্তির মরিয়া চেষ্টা এবং বিরোধী দলের হুমকি।
এই তিন শক্তির মনস্তাত্ত্বিক এবং দৃশ্যমান যে লড়াই শুরু হয়েছে তার চূড়ান্ত ফলাফল কি হবে তা হয়তো এখনই নিশ্চিত করে বলা কোনোভাবেই সম্ভব নয় অথবা মুশকিল। তবে এটা নিশ্চিত যে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতির মাঠ বিন্দুমাত্র কোনোভাবে শান্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। তারেক রহমানের সেই যুদ্ধে শেষ পর্যন্ত কে বিজয়ী হয় আর দেশের সাধারণ মানুষের ভাগ্যের শিখে আদৌ ছেড়ে কিনা, সেটাই এখন আমাদের সবার দেখার বিষয়। রাজনীতিতে শেষ কথা বলে যেহেতু কোনো কিছু নেই, তাই প্রতিটি মুহূর্তের রাজনৈতিক চাল ও পাল্টা চালের দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং তখনই আসলে বুঝতে পারবো বাংলাদেশের রাজনীতিতে কার পতন হবে, কার উত্থান হবে এবং কারা আন্দোলন করে সফল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।